হ্যালো স্টুডেন্টস, আজ আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। এখানে এই যে প্যাসেজে পেজ নাম্বারগুলো দেয়া আছে, এগুলো বাঁদিকে যে পেজ নাম্বারটা থাকছে এই পেজ নাম্বারটাতে অ্যাকচুয়ালি আনসিনটা রয়েছে, আর এই ব্র্যাকেটের মধ্যে যে পেজ নাম্বারটা থাকছে এটা তোমরা ওই টেস্ট পেপারে কন্টেন্টে অর্থাৎ সূচিপত্রে ইংলিশ সাবজেক্টে পেজ নাম্বারটা পাবে। অর্থাৎ 22 নম্বর পেজে পুরো ইংলিশ সাবজেক্টটা শুরু হচ্ছে আর 24 নম্বর পেজটা আনসিনটা থাকছে। এইভাবে তোমরা প্রত্যেকটা পেজকে ফলো করবে, যে ব্র্যাকেটে যেটা থাকবে সেটা কন্টেন্টসে বা সূচিপত্রে পেজটা, আর এইটাই যেটা ব্র্যাকেটের ছাড়াও মানে ব্র্যাকেট ছাড়াই যে পেজ নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ওই পেজ নাম্বারে আনসিনটা রয়েছে। যাই হোক, সময় খুব কমানোর জন্যে আমি চেষ্টা করছি তোমাদের শুধুমাত্র উত্তরগুলো বলে দিতে, এবং তোমরা এই উত্তরগুলো সব প্যাসেজে খুঁজলেই পাবে। কিছু কিছু ক্ষেত্রে আমি পয়েন্ট আউট করার চেষ্টা করব। দেখো, প্রথমে এই প্যাসেজটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে, তো সেইখানে প্রথমেই দেখো এর দাগে কী করতে বলেছে, টিক দি রাইট অ্যান্সার, অর্থাৎ যেটি সঠিক উত্তর সেটিতে টিক মার্ক দেবে। কিন্তু এই প্রসঙ্গে খেয়াল করবে, যেটি সঠিক সেইটিতে টিক মার্ক দেবে, বাকিগুলি কিন্তু কিছু করবে না। অর্থাৎ বাকি বক্সগুলো ওই দাগ নাম্বারের আরও যে 3টে কি 4টে অল্টারনেটিভ থাকবে সেগুলো কিন্তু ফাঁকা রাখবে, কিছু ক্রস বা টিক মার্ক বা অন্য কিছু দেবে না। যেটি সঠিক বলে তোমার মনে হবে সেটিতেই টিক মার্ক দেবে, এই জিনিসটা খেয়াল করবে। প্রথমে দেখো, দি টিচার মেনশনড ইন দি প্যাসেজ ইজ, এখানে প্যাসেজটা পড়লে বুঝতে পারবে, বিটুইন 30 অ্যান্ড 40। তারপরে দেখো 2 নম্বরে আছে, নাও দি নাম্বার অফ স্টুডেন্টস অ্যাটেন্ডিং নায়াক্স মেকশিফট ক্লাসেস ইজ, এটা অবশ্যই 100 করতে হবে, 100। তারপরে 3 নম্বরে দেখো বলা আছে, জাভা ভিলেজ ইজ ইন দি ডিস্ট্রিক্ট অফ, এখানে হচ্ছে পশ্চিম বর্ধমান, ইন দি ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান। তারপরে 4একটা দেখো, 4একটা বলা আছে যে দি রাইম রিটিন বাই মিস্টার নায়েক ইজ, এখানে হবে অন দি নিড টু ওয়াশ হ্যান্ডস। তারপর 5এর দাগে দেখো বলা আছে, অ্যাকর্ডিং টু দি প্যাসেজ দি স্কুলস ইন বেঙ্গল আর ক্লোজড ফর, এটা হবে সি, এটা 5এর সি, মোর দ্যান এ ইয়ার, 5এর সি, মোর দ্যান এ ইয়ার। 6এর দাগে দেখো যে মোস্ট অফ দি চিলড্রেন হুম মিস্টার নায়েক ইজ টিচিং কাম ফ্রম, এটা করতে হবে 6এর ডি এর দাগে, সাচ ফ্যামিলিস হোয়ার দে আর দি ফার্স্ট জেনারেশন লার্নার্স। এরপরে টিএফ, অর্থাৎ তোমরা যেটি সঠিক সেটি টি, আর যেটি ভুল বা ইনকারেক্ট সেটি এফ লিখলে। কিন্তু একটা খেয়াল করবে, এখানে টি বা এফ এরকম ক্যাপিটাল লেটারে বক্সের মধ্যে লিখতে হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট, এটা সাপোর্টিং সেন্টেন্সে না থেকে সাপোর্টিং স্টেটমেন্ট থাকতে পারে। সেই সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে কোন অংশটা দেখে, কোন লাইনটা বা কোন সেন্টেন্সটা বা কোন ফ্রেজটা দেখে তোমাদের মনে হলো এটা টি বা এফ, সে অংশটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে, যে অংশটা তোমাদের লিখলেই হয়ে যাচ্ছে, একটা সেন্টেন্সের মধ্যে যে অংশটা লিখলেই হয়ে যাচ্ছে, সেই অংশটা লেখার পরে আমার যদি আর লেখার দরকার প্রয়োজন না হয়, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমি একটু কিছু এরকম যে ডট 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 দিয়ে তারপরে সিঙ্গেল কোটেশনটা শেষ করলাম। বা আবার শুরুর ক্ষেত্রেও খেয়াল করবে, যে অংশটা আমার দরকার নেই কিন্তু সেন্টেন্সটা শুরু হচ্ছে, সেই অংশটা ডট ডট দিয়ে চলে যেয়ে তারপরে অংশটা লেখার পরে আবার সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করব। তাহলে এখানে প্রথমে দেখো বলা আছে যে মিস্টার নায়েক ডাজ নট টেক মানি ফ্রম হিজ স্টুডেন্টস ফর হিজ ইনিশিয়েটিভ, এইটা তোমাদের এইখানে পাশে এটা পড়লেই বুঝতে পারবে, এটা টি অর্থাৎ ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমি এখানে দেখো করেছি কীরকম, সিঙ্গেল ইনভার্টেড কমাটা, নায়েক ডাজ নট চার্জ এনিথিং ফ্রম হিজ পিপলস ফর দি সার্ভিস। এরপর বাকি আমার লেখার দরকার, কারণ এই অংশটা দাঁড়িয়ে বুঝতে পারছি এটা টি হচ্ছে। এরপর ডট ডট দিয়ে, কারণ আমার সেন্টেন্স খুব বড়, লেখার প্রয়োজন হবে না, যে অংশটাতে লিখলেই আমার যদি উত্তর হয়ে যায়, অর্থাৎ আমি বোঝাতে পারি যে হ্যাঁ এটা ট্রু বা ফলস। তারপর 2 নম্বরে দেখো, মিস্টার নায়েক ইজ ইউজিং দি ব্ল্যাকবোর্ডস অফ হিজ স্কুল ফর হিজ মেকশিফট ক্লাসেস, তাহলে 2 নম্বরে ফলস, কারণ
তিনি দেয়াল ব্যবহার করেছিলেন। তাহলে দি ওয়ালস অন হুইচ দি মেকশিফট ব্ল্যাকবোর্ডস কেম আপ হ্যাভ বিন গিভেন এ ফ্রেশ কোট অফ পেন্ট। তাহলে এই অংশটা আমি পুরোটাই দরকার হয়েছে সেই জন্য লিখে সিঙ্গেল ইনভার্টার কমার মধ্যে অবশ্যই লিখবে। এইভাবে যে অংশটা তুলতে হবে, এখানে নিজের কোনো পুরোপুরি লাইন বা সেন্টেন্স বা শব্দগুলো কোট করে বা মানে ওখান থেকে মেনশন করে লিখতে হবে, কোট করে লিখতে হবে, তুলে নিয়ে লিখতে হবে। তোমরা নিজেরা কোনো শব্দ বা কোনো সেন্টেন্স গঠন করে লিখবে না, বারবার বলছি কোনো শব্দ বা সেন্টেন্স গঠন করে লিখবে না, ওখানে যা আছে হুবহু তুলে লিখতে হবে, যে অংশটা দ্বারা প্রমাণ করবে যে অর্থাৎ যে অংশটা দ্বারা তুমি বুঝতে পারো যে এটা টি না এফ, অর্থাৎ ট্রু না ফলস। তারপর 3 নম্বরে দেখো, ক্লাসেস আর ইররেগুলার ইন মিস্টার নায়েকস ডোরস্টেপ স্কুল। তাহলে এইখানে এটা ফলস হলো। ক্লাসেস আর টেকেন, দেখো ক্লাসেস আর টেকেন অ্যাট রেগুলার ইন্টারভেলস ইন দি ভিলেজ ইন দি জামুরিয়া এরিয়া অফ দি ডিস্ট্রিক্ট। এরপরে 3 সি এর দাগে এখানে প্রশ্নগুলো দেখো। এখানে প্রশ্নগুলোর ক্ষেত্রে বলছি যে প্রশ্নগুলো যদি দেখো হুবহুব আমার সেন্টেন্স তুলে হয়ে যাচ্ছে, তাহলে আমি সেন্টেন্স তুলে হুবহু লিখে দিতে পারবো। যেমন দেখো বলা আছে, হোয়াই ওয়াজ ইট নট ফিজিবল টু অ্যাটেন্ড ক্লাসেস আন্ডার দি ট্রিজ। কেন গাছের নিচে ক্লাসে যোগদান করাটা এটা অসম্ভব, মানে সম্ভব ছিল না। তাহলে এই ক্ষেত্রে তোমরা এখানে পুরোপুরি লাইন তুলে লিখতে পারবে, কারণ এই যে দেখো এইখানে একটা আছে যে ক্লাসেস আর টেকেন অ্যাট ইন্টারভেল রেগুলার, এই যে আমি এগুলো লাইনগুলো তোমাদের দাগ দিয়ে দিয়েছি, দিয়ে এইখানে আমি যে প্রশ্নটা উত্তরটা বলবো সেটা এইখানটা আছে দেখো, বাট অ্যাটেন্ডিং ক্লাসেস আন্ডার ট্রিজ ওয়াজ নট ফিজিবল ফর এভরিওয়ান ডিউ টু দি প্রেজেন্স অফ ইনসেক্টস। আমার এখানে পুরোপুরি লাইন তুললেই হয়ে যাচ্ছে, আমি হুবহু লাইন তুলে লিখব, কিন্তু এই বাট শব্দটা আমার না লেখার দরকার নাই আর কি। বাট শব্দটা না লিখে বাকি অংশ থেকে লিখে দিলেই হবে। কেমনভাবে লিখেছি দেখো, যে অ্যাটেন্ডিং ক্লাসেস আন্ডার ট্রিজ ওয়াজ নট ফিজিবল ফর এভরিওয়ান ডিউ টু দি প্রেজেন্স অফ ইনসেক্টস। এইভাবে আমি মানে লাইন তুলে যেখানে হয়ে যাবে, উত্তরগুলো যত বড়ই হোক লাইন তুলে উত্তর হলে তোমরা লিখে দেবে। তারপরে দেখো 2 নম্বরে আছে যে হোয়াট ডু দি স্টুডেন্টস লার্ন ইন মিস্টার নায়েকস মেকশিফট স্কুল। তাহলে কি শেখে না, এই যে এইখানে দেখো পুরোপুরি দি স্টুডেন্টস লার্ন দি 3 বেসিক্স অফ এডুকেশন। এটা কিন্তু এগুলো প্যাসেজটাতেই রয়েছে, এগুলো তোমরা দেখলেই পাবে। দেখো দি 3 বেসিক্স অফ এডুকেশন, রিডিং, রাইটিং অ্যান্ড এরিথমেটিক। তারপর এটা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড ম্যাথামেটিক্যাল প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশনস আর রিটিন অন দোজ ব্ল্যাকবোর্ডস উইথ চক। তাহলে এইটা কি আমি কেমনভাবে সাজিয়ে লিখছি দেখো, শুধু ওই শব্দগুলোই দেখো, দি স্টুডেন্টস লার্ন দি 3 বেসিক্স অফ এডুকেশন, রিডিং, রাইটিং অ্যান্ড এরিথমেটিক। তারপর দেখো একদম হুবহু সব লিখে দিচ্ছি যেমন আছে প্যাসেজে, তোমাদের সুবিধা হবে। তোমরা নিজেরা বানাতে গেলে যদি দেখো যে হুবহু লাইন তুলে আমার উত্তর হয়ে যাচ্ছে, কেন নিজেরা তৈরি করে করতে যাবে, যাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। এতে তোমরা দেখে দেখে ঠিক করে লিখতে পারবে। তাহলে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড ম্যাথামেটিক্যাল প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশনস আর রিটিন অন দোজ ব্ল্যাকবোর্ডস। তাহলে এরকম উত্তর হয়ে যাচ্ছে। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্নটা, এখানে 3 নম্বর প্রশ্নটা বলা আছে কি দেখো, যে হোয়াট আর পেন্টেড অন দি ভিলেজ ওয়ালস অ্যাপার্ট ফ্রম দি ব্ল্যাকবোর্ডস। এটা ব্ল্যাকবোর্ড ছাড়াও আর দেয়ালে কি কি ওই রকম চিত্রায়িত করা হয়েছিল। তাহলে এইখানে দেখো লেখা আছে এই যে, তাহলে ব্ল্যাকবোর্ড ছাড়াও যা কিছু জিনিস চিত্রায়িত করা হয়েছিল সেগুলো কি না, কালারফুল গ্রাফিটি। একবারে হুবহু ওখান থেকেই লিখে দিচ্ছি আমি দেখে দেখে, কালারফুল গ্রাফিটি। তারপর এই তোমাদের একটু সুবিধার্থে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি দেখো, কালারফুল গ্রাফিটি, নার্সারি রাইমস অ্যান্ড সোশ্যাল মেসেজেস ইনক্লুডিং দি নিড টু টেক ভ্যাকসিনস ওয়ার অলসো পেন্টেড অন দেম। তাহলে এইটাই তোমরা হুবহু এরকমভাবে থাকছে দেখো, কালারফুল গ্রাফিটি, নার্সারি রাইমস অ্যান্ড সোশ্যাল মেসেজেস ইনক্লুডিং দি নিড টু টেক ভ্যাকসিনস আর অলসো পেন্টেড অন দি ভিলেজ ওয়ালস অ্যাপার্ট ফ্রম দি ব্ল্যাকবোর্ডস। তারপরে দেখো এবার 4 নম্বরের লাস্টে প্রশ্নটা দেখো কীরকম আছে। প্রশ্নটা এইখানে আছে দেখো 4 নম্বরে, হোয়াই ডিড মিস্টার নায়েক ব্রিং এ মাইক্রোস্কোপ টু হিজ ক্লাস ইন দি ভিলেজ। কেন এনেছিল না, এইখানে উত্তরটা হুবহু তোমরা আছে দেখো, এই যে মাইক্রোস্কোপটা আনার কারণটা দেখো এখানে, শোয়েড দেম দি ব্যাকটেরিয়া, এই যে টু ব্রিং এ মাইক্রোস্কোপ টু দি ক্লাস ইন দি ভিলেজ অ্যান্ড শোয়েড দেম দি ব্যাকটেরিয়াম অফ ম্যালেরিয়া, আই শোয়েড দেম হাউ ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড হাউ ট্রিজ গ্রো। তাহলে ওইটা কি ঠিক সুন্দর করে এরকম লিখে যে
মিস্টার নায়েক ব্রট এ মাইক্রোস্কোপ টু হিজ ক্লাস, কী জন্যে? টু হিজ ক্লাস ইন দি ভিলেজ টু শো দি ব্যাকটেরিয়াম অফ ম্যালেরিয়া। হি অলসো শোয়েড দি ভিলেজার্স হাউ ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড এখানে হাউ ট্রিজ গ্রো। এখানে দেখা একটা শোয়েড কিন্তু কি আছে না পাস্ট টেন্সে, কিন্তু এগুলো প্রেজেন্ট টেন্স করা হয়েছে কারণ এগুলো চিরসত্যি ঘটনা, ফুল ফুটে এবং গাছ বড় হয়, তাহলে সেই জন্য এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা খেয়াল করবে। তোমাদের ইনডাইরেক্টের মতো এগুলো কিন্তু ইনডাইরেক্টে অর্থাৎ পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে না। এরপর আমরা 173 পেজ নাম্বারে যাব, যেটা 173 হলেও তোমাদের কিন্তু মানে থাকছে 171 সূচিপত্রে। এটা আমার মনে হয়েছে যে তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট আর কি। এখানে 173 যে দেখো আনসিনটা রয়েছে অ্যাকচুয়ালি 173 পাতায়, কিন্তু এটা আছে তোমার প্রশ্নগুলো আছে এইখানে, এখান থেকে প্রশ্নগুলো আছে। প্রথমে আছে দেখো টিক দি রাইট অ্যান্সার। তাহলে টু ইন্ডিভিজুয়াল গোল্ড উইনার্স অফ ইন্ডিয়া অ্যাট দি অলিম্পিক্স, কে কি না অভিনব বিন্দ্রা অ্যান্ড নীরজ চোপড়া। তাহলে একে সিটা। এবার দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে কি রয়েছে না নেশন মেড ইটস অলিম্পিক্স ডেবু ইন 1900, 1900ই হবে, ইন 1900 এটা 1900। তারপরে দেখো সি এর 3-এর সি দেখো, 3-এর সি হবে নীরজ হ্যাজ গ্রোন আপ অ্যাট খান্দ্রা ভিলেজ নিয়ার, এবারে নিয়ার এটা পানিপথ, এখানে সি এরটা উত্তর হবে পানিপথ। তারপরে দেখো আবার 4-এর দাগেরটা দেখো বলা আছে যে ইন্ডিয়া ফাউন্ড ইটস ব্রাইটেস্ট অ্যাথলেটিক্স স্টার ইন জাপান অন, এখানে প্রথমেই আছে দেখবে স্যাটারডে, অর্থাৎ 3-এর সি এরটা করলে স্যাটারডে। তারপর 5-এর দাগে দেখো, এখানে 5-এর দাগে প্রশ্নটা কি আছে দেখো যে নীরজ চোপড়া ইজ এ শুটার, ফুটবলার, জ্যাভলিন থ্রোয়ার, বাস্কেটবল। তোমরা তো জ্যাভলিন থ্রোয়ার বুঝতেই পারছো, সি এরটা জ্যাভলিন থ্রোয়ার বলছো। তারপরে এরপর 6-এরটা কী বলছে দেখো অভিনব বিন্দ্রা ডেলিভার্ড দি গোল্ড মেডেল অ্যাট দি 2008, ওখানে পড়লেই পাবে। তাহলে এটা হচ্ছে 6-এর বি 2008। এবারে আবার সেই আগে যেমন টু ফলস করতে বলেছি, আগের আমি প্যাসেজটাতে বলে দিলাম। তাহলে এখানে দেখো বলছে নীরজ ওয়াজ এ ভেরি কাম বয় ইন হিজ চাইল্ডহুড, এটা কিন্তু মোটেই মানে ঠিক নয়, এটা সে রেস্টলেস ছিল, তাহলে সেই জন্যই এফ করলাম। দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এখানে আছে দেখো লাইনটা হুবহু। তাহলে আমার পুরো লাইনটা প্রথম অংশটা দরকার হয় না বলে সেন্টেন্সটা, তাহলে আমি একটু কোটেশন সিঙ্গেল কোটেশনটা শুরু করলাম, দিয়ে একটু ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, মানে এই অংশটা দিলেই হয়ে যাচ্ছে। তো নীরজ ওয়াজ অ্যান্ড ওভারওয়েট অ্যান্ড রেস্টলেস কিড মোস্ট অফ দি টাইম, আমার প্রথম অংশটা আর দরকার হচ্ছে না, মানে এই অংশটা দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে এটা ফলস, তাহলে সেই জন্যই এখানে কিন্তু আমাকে এইরকম সিস্টেমটা বজায় রাখতে হবে। একটা সেন্টেন্সের শুরু আর শেষটা আমার যদি লেখার প্রয়োজন না হয় তাহলে এইভাবে আমাকে বজায় রাখতে হবে। সিঙ্গল ইনভার্টেড কমা দিলে দিয়ে একটু ডট ডট দিয়ে চলে গেলে তারপরে নীরজ ওয়াজ অ্যান্ড ওভারওয়েট অ্যান্ড রেস্টলেস কিড মোস্ট অফ দি টাইম, আমি সেন্টেন্সটা এখানে শেষ করেছি, সেই জন্য এখানে কিন্তু ফুল স্টপ দিয়ে সিঙ্গল কোটেশনটা শেষ করেছি। তারপর 2-এর দাগে বলা আছে দেখো, 2-এর দাগে কী বলা আছে, এটা নীরজ নেশন হ্যাড টু ওয়েট ফর 120 ইয়ার্স টু গেট এ গোল্ড মেডেল। তাহলে এটা খেয়াল করো যে নীরজ নেশন হ্যাড টু ওয়েট ফর 120 ইয়ার্স টু গেট এ গোল্ড মেডেল ইন অ্যাথলেটস ইন অলিম্পিক্স বিফোর নীরজ অফার ডেলিভারেন্স। তাহলে এটাতে অবশ্যই ট্রু হবে, সেই কারণ ওখানে লেখা আছে, তোমরা এই লাইনটা পাবে দেখবে টি লিখলে আগে যদি সাপোর্টিং স্টেটমেন্ট করে আবার সেন্টেন্সটা আমার শুরুটা লেখার দরকার নেই, এরকম ডট ডট দিয়ে চলে গেলে দিয়ে দি ওয়েট ফর অ্যান অ্যাথলেটিক্স গোল্ড স্পিল্ড পাস্ট এ সেঞ্চুরি মানে 100 অ্যান্ড 2 ডিকেটস, ডিকেট মানে 10 অর্থাৎ 2 10 হলে 20 বিফোর নীরজ অফার্ড ডেলিভারেন্স, বিফোর নীরজ অফার্ড ডেলিভারেন্স। তারপরে 3-এরটা দেখো বলা আছে এখানে নীরজ ইজ দি ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড উইনার ইন অলিম্পিক্স, এটা মোটেই ঠিক নয়, কারণ এর আগে অভিনব বিন্দ্রা পেয়েছে, তাহলে সেই জন্যই ইট ওয়াজ অলসো দি নেশনস সেকেন্ড, দেখো এখানে লাইনটা এরকম হয়েছে সেকেন্ড ইন্ডিভিজুয়াল গোল্ড অ্যাট দি অলিম্পিক্স উইথ নীরজ ফলোয়িং ইন দি ফুটস্টেপস অফ শুটার অভিনব বিন্দ্রা। তারপরে বাকি আমার সেন্টেন্সটা সারা করার দরকার হচ্ছে না, সেই জন্যই ওই রকম করে ডট ডট দিয়ে চলে যাচ্ছি, দিয়ে সিঙ্গল ইনভার্টেড কমাটা শেষ করছি।
এবারে তোমরা এখানে দেখতে পারো প্রশ্নগুলো কি রয়েছে। অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন্স। হুইচ কান্ট্রি ইজ কল্ড দি ল্যান্ড অফ দি রাইজিং। প্রথমেই দেখো হুইচ কান্ট্রির জায়গায় শুধু নামটা জাপান বসিয়ে দিয়ে যা আছে লিখে দিলেই হয়ে গেল। এবারে দেখো পুরো প্রথমে এরকম করে দিলে তোমরা যে হুইচ কান্ট্রির জায়গায় শুধু জাপান বসিয়ে দিলে, জাপান ইজ কল্ড দি ল্যান্ড অফ রাইজিং সান। হুইচ কান্ট্রি জায়গায় মানে এরকম প্রশ্ন লেখার স্টাইল আর কি, যে ঠিক যেটুকু আছে সেটুকু লিখে দিলেই হয়ে যাবে। তাহলে জাপান ইজ কল্ড দি ল্যান্ড অফ রাইজিং সান। তারপরে বলছে দ্বিতীয় মানে খুব সোজা, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ নীরজ ফাদার। নীরজের বাবার পেশাটা কী ছিল? তাহলে নীরজ ফাদার ওয়াজ এ ফার্মার। এবারে এখানে দেখো বানানটা NIRA, যে প্রশ্নটাতে রয়েছে বলে আমি তাই করলাম আর কি। যেরকম তোমার প্রশ্ন থাকবে ঠিক সেরকমভাবেই উত্তর লেখার চেষ্টা করবে, কারণ তুমি নিজে থেকে কিছু করতে না গিয়ে ওরা প্রশ্ন যেটা সেটিং করবে সেটাই করার চেষ্টা করবে। তাহলে নীরজ ফাদার ওয়াজ এ ফার্মার। তারপরে দেখো তিনেরটা, ইন হুইচ ইয়ার অভিনব গড দি গোল্ড মেডেল ইন শুটিং। এটাও ওখানে একবারে সোজা লাইনে আছে, দেখো অভিনব গড দি গোল্ড মেডেল ইন শুটিং ইন 2008। তারপরে দেখো চারেরটা বলছে যে হোয়াই ডি নীরজ চুজ জ্যাভলিন থ্রোয়িং ইনস্টেড অফ আদার স্পোর্টস। এইখানে একটা হুবহুব তোমরা লাইনটা পাবে, যে এখানে আমি যখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখো লাইনটা আছে এরকম, দেখো বলছে অ্যাড দি, এইখানে দেখো লাইনটা, এই যে স্টেডিয়াম টু কাম টু দি শিবাজি স্টেডিয়াম, নীরজ হ্যাড ট্রাইড আদার স্পোর্টস, হি ওয়াজ নট টু ফন্ড অফ রানিং বাট হোয়েন হি স এ ফিউ হেভি ম্যান। কখন এইখানে প্রশ্নটার মানাটা কিন্তু ভালো করে খেয়াল করবে। বলছে হোয়াই ডিড নীরজ চুজ, কেন নীরজ বেছে নিয়েছিল এই জ্যাভলিন থ্রোয়িংটাকে, বর্ষা নিক্ষেপটাকে, ইনস্টেড অফ আদার স্পোর্টস, অন্যান্য খেলাধুলার পরিবর্তে। তাহলে কেন না, এইখানে উত্তরটা হুবহু এরকম রয়েছে, দেখো যে হোয়েন হি স এ ফিউ হেভি ম্যান থ্রোয়িং দি জ্যাভলিন he wanted to try it too. When he realized that he was good at it, he started loving it more. তাহলে আমি সেইভাবেই করছি, দেখো তোমার শব্দগুলো এরকম তুলে দিয়ে দেখো, অ্যাট দি শিবাজি স্টেডিয়াম হোয়েন নীরজ স এ ফিউ হেভি মেন থ্রোয়িং দি জ্যাভলিন, এবার কমা দিতে হবে, এটা সেই অ্যাডভার্বিয়াল ক্লজের জন্যে। হি ওয়ান্টেড টু ট্রাই ইট টু, ফুল স্টপ দিলে হোয়েন হি রিয়েলাইজ। দেখো টেক্সটের সব ওই লাইনে সব প্রশ্ন শব্দগুলোই আমি তুলে হুবহু শব্দগুলো লাইনগুলোই তুলে দিচ্ছি, দিয়ে তাতে করে তোমাদের সুবিধা হবে, মানে ভুল খুব কম হবে এবং সঠিক উত্তরও হবে। এবং প্রশ্নটা উত্তরটা তোমাদের তার লিমিট বলেনি যে 10টা শব্দের কি মধ্যে কি 15টা শব্দে কি 20টা শব্দের মধ্যে। তাহলে তোমাকে উত্তরটা লেখার জন্য এখানে শব্দ লাইন তুমি তুলে লিখবে, যাতে করে তোমার ভুল খুব কম হয় এবং এখানে সঠিকভাবে তোমার সাজানোটা থাকলে তুমি হুবহু তুলে লিখে দেবে। আর যদি না থাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করবে, এখান থেকে যতটা পারবে শব্দ বাক্য লিখবে। আমি হুবহু যেখানে লেখা যাবে সেখানে সব হুবহু লিখে দিয়েছি, যেমনভাবে লাইন শব্দ রয়েছে। হোয়েন হি রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ গুড অ্যাট ইট, হি স্টার্টেড লাভিং ইট মোর। দেখো এইভাবেই রয়েছে। এরপর আমরা পেজ নাম্বার চলে যাব 431-এ। 431-এ এখানে দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে, আমার মনে হয়েছে এই ধরনের পেজগুলোই সাধারণত তোমাদের আসার সম্ভাবনা বেশি। 431 আনসিনটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা পেজটা হচ্ছে 429, মানে 429 তোমার সূচিপত্র পাবে, এটা পেজটা হচ্ছে 431-এ। এবারে প্রশ্নগুলো এদিকে রয়েছে, দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো দেখো চারকোল ইজ ইন কোথায়, না এটা রয়েছে কালিম্পংয়ে, চারকোল ইজ ইন কালিম্পং। তারপরে দেখো 2-এর দাগে দেখো রয়েছে কি না, এইখানে দেখো উত্তরটা, দি হোমস্টেস ইন চারকোল হ্যাজ বিন ক্লোজড সিন্স। এবার 2-এর দাগে উত্তরটা দেখো, 2-এর বি হলো এপ্রিল, সিন্স এপ্রিল। তারপরে 3-এর দাগে রয়েছে এখানে দেখো, দি হোমস্টে ওনার্স হ্যাড টু শার্ট, হোমস্টে ওনার্স হ্যাড টু শার্ট দি হোমস্টেস ফর। এবারে 3-এর দাগে তাহলে কী করলে 5 মান্থস, 3-এর সি 5 মান্থস। তারপরে 4-এর দাগে দেখো কি রয়েছে না, মোস্ট অফ দি হোমস্টেস অ্যারাউন্ড কালিম্পং হ্যাড রিওপেন্ড বাই। এবার তাহলে 4-একটা কী করলে না
চারেরটা তুমি করলে সি আগস্ট, চারেরটায় সি এর দাগে উত্তরটা করলে আগস্ট। তারপরে পাঁচেরটা দেখো কি বলা আছে না, শর্মিষ্ঠা বড়াল ইজ এ ট্যুরিস্ট ফ্রম, এখানে এটা কলকাতা, মানে তুমি পাঁচের বি করলে কলকাতা, পাঁচের বি কলকাতা। তারপরে আছে দেখো ছয়টা, চারকোল ইজ এ নিউ ট্যুরিস্ট স্পট দ্যাট প্রোভাইডস এ প্যানোরামিক ভিউ অফ, এখানে দেখো এটা কাঞ্চনজঙ্ঘা হবে, তার মানে ডি এরটা, ছয়ের ডি কাঞ্চনজঙ্ঘা। এবার তিনের বি, এগুলো কীরকমভাবে আছে দেখো, তোমাকে সেই ট্রু ফলস আমি একটু আগে যেমনভাবে করলে দুটো প্যাসেজ বা তিনটে প্যাসেজে, চারকল ইজ 30 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম কার্শিয়াং, তাহলে এটা এখানে বলা আছে দেখো এটা কার্শিয়াং হবে নি, তাহলে এইখানে এটা কালিম্পং, যেহেতু এটা তাহলে ফলস হবে, সেই জন্য ওখানে লাইনটা হুবহু রয়েছে, আমার পুরো সেন্টেন্সটা তোলার দরকার হয়নি, সেই জন্যই প্রথমে একটু ডট ডট দিয়ে চলে গেলাম। তারপরে চারকল ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ফ্রম কালিম্পং টু অ্যান্ড ইজ এ নিউ ট্যুরিস্ট ডেস্টিনেশান। আমার আর বাকি অংশটা তোমাদেরকে আগে বললাম দেখো, যে একটা সেন্টেন্সে, বড় সেন্টেন্সের যে অংশটা আমার এখানে কোট করে লিখলেই, যে অংশটা তুলে লিখলেই আমার উত্তরটাকে বোঝানো, মানে সাপোর্ট করা যাবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট বলছে, অর্থাৎ উত্তরের সপক্ষে যুক্তি। তারপরে আমি এটা ফলস কি না, এই অংশটা লিখলেই আমি বোঝাতে পারছি যে এটা 30 কিলোমিটার ফ্রম কালিম্পং, নট কার্শিয়াং, কার্শিয়াং নয় কালিম্পং থেকে, তাহলে আমি এই অংশটা লিখলেই আমার হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য সেন্টেন্সের প্রথম অংশটা আমার লেখার দরকার নাই, আমি এরকম ডট ডট দিয়ে চলে গেলাম। আবার এইখানটা লেখার পরে আবার শেষ অংশটাও আমার লেখার দরকার নাই, সেই জন্যই এই অংশটাও আমি এরকমভাবে ডট ডট দিয়ে সিঙ্গেল ইনভার্টার কমাটা শেষ করলাম। তোমাদের এই মানে ফরম্যাটটা এইভাবে লিখবে, কিন্তু যে অংশটা লিখলেই তোমাদের উত্তর হবে, বাকি সেন্টেন্সে সেই অংশটা যদি না লেখা থাকে তাহলে শুরু বা শেষ যাই হোক এইভাবে কিন্তু লিখবে। আর এখানে তোমাদের যে সাপোর্টিং স্টেটমেন্ট, এগুলো তো তোমাদের কোশ্চেনে যেহেতু অ্যান্সার করতে হবে, মানে সেইখানেই তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কথাটা লেখা থাকবে এবং সেখানে যথেষ্ট জায়গা থাকবে, জায়গা অনুযায়ী একটু ছোট করে লিখবে, তাহলেই তোমাদের অনেকটা উত্তর, মানে 3-4টে লাইন হলেও ধরে যাবে। এরপর দেখো আমি 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, 2 নম্বরে বলেছে দেখো 100% পিপিল আর ভ্যাকসিনেটেড ইন কালিম্পং, এটা কিন্তু ফলস। এখানে দেখো বলা আছে যে এই যে দেখো লাইনটা, দি কোভিড সিচুয়েশন ইজ মাচ বেটার ইন কালিম্পং, মোস্ট অফ দি পিপিল আর ভ্যাকসিনেটেড বাই নাও, তাহলে মোস্ট অফ দি পিপিল, নট 100%, অধিকাংশ লোকই ভ্যাকসিনেটেড হয়েছে, কিন্তু 100% মানে 100 জনের মধ্যে 100 জন, অর্থাৎ 100% ভ্যাকসিনেটেড বা সবাই ভ্যাকসিনেটেড হয়নি, অর্থাৎ সবাইকার ভ্যাকসিন নেওয়া হয়নি, এটার জন্যে এটা লিখতে হচ্ছে মোস্ট অফ দি পিপিল, তাহলে এটা ফলস করতে হচ্ছে। তাহলে এই অংশটা দেখলে আমি বুঝে দিয়ে আমি ডট ডট দিয়ে আমি চলে গেলাম, তারপরে সেন্টেন্সটা যেহেতু শেষ হয়নি পরে লিখলে। এরপরে দেখো 3 নম্বরে, কোভিড সিচুয়েশান ইন কালিম্পং ইজ নাও ইন কন্ট্রোল, এটা ঠিকই, কারণ এই ভাষাটা দ্বারা বুঝতে পারছি। দেখো এটা টি লিখলে প্রথমে, দিস টাইম উই এক্সপেক্ট এ গুড ফ্লো অফ ট্যুরিস্টস অ্যাজ দি কোভিড সিচুয়েশান ইজ মাচ বেটার ইন কালিম্পং, তাহলে এই অংশটা আমরা পুরো সেন্টেন্সটা হুবহু লিখেছি বলে ঠিক এই ফরম্যাটে লিখেছি, যে দিস টাইম উই এক্সপেক্ট এ গুড ফ্লো অফ ট্যুরিস্ট অ্যাজ দি কোভিড সিচুয়েশান ইজ মাচ বেটার ইন কালিম্পং। এরপরে প্রশ্নগুলো খেয়াল করো, যে হু ইজ দি প্রেসিডেন্ট অফ চারকোল হোমস্টে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হোয়াট ডিড হি সে, আমি পুরোপুরি এখানটা লাইনটা দেখো তুলে দিলাম, যে এখানে লাইনটা হুবহু তুলে দেওয়ার জন্য তোমাদের সুবিধা হবে। দেখো এইখানে দেখো যে খগেন, এই যে দেখো খগেন তামাং, দি প্রেসিডেন্ট অফ চারকোল হোমস্টে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেড দি হোমস্টে owners who have incurred losses in the past months will possibly be able to get back on their feet once the পুজো starts। এইখানটা দেখো আমি সেইভাবেই লিখে দিচ্ছি, কেমন মানে আমার হুবহু ওখান থেকে লাইন তুলিয়ে লেখা যাচ্ছে, তো তাহলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে, আমি কেন নিজে থেকে তৈরি করে আমার ভুলভাল করতে যাব। তাহলে সেই জন্যই খগেন তামাং, দি প্রেসিডেন্ট অফ চারকোল হোমস্টে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেড the homestay owners who have incurred losses in the past months will possibly be able to get back on their feet once the pujo starts।
দেখো একবারে সেম টু সেম লিখে দিলাম এবং আমার উত্তর সম্পূর্ণ হয়েছে এবং উত্তর হয়ে গেছে। আমার কত বড় উত্তর হয়েছে আমার একটা দেখার দরকার নাই, উত্তরটা আমার ওখান থেকে যেহেতু লাইনটা তুলে লিখেছি, আমার একটু উত্তরটা বড় হোক না, কিন্তু আমার নিজে থেকে তৈরি করতে হয় না বলে আমার কোনো অসুবিধা হবে না, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এইভাবে এবং উত্তরটা সঠিক হচ্ছে। এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমরা নম্বরও ভালো পাবে এবং তোমাদের মোটেই ভুল হওয়ার সম্ভাবনা নাই এবং বানান টানার মোটেই ভুল হবে না, কারণ তোমরা দেখে দেখে প্যাসেজে সেন্টেন্সটা দেখে দেখে লিখছো এবং দেখে দেখে ঠিক করে এইভাবে লিখবে। যতটা সম্ভব পারবে প্যাসেজের লাইন তুলে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এরপরে দেখো 2 নম্বরে আছে হোয়াট আর দি নেমস অফ, হোয়াট আর দি নেমস অফ, এই দেখো নেমস অফ চেন হোটেলস মেনশনড ইন দি প্যাসেজ। এটা খুব সোজা, এখানে লাইনটা তোমরা খুঁজলেই পাবে, আমি এখানে লাইনটা দেখাচ্ছি না, এখানে দেখি উত্তরটা দেখে দিচ্ছি। দেখো এলগিন, সামিট অ্যান্ড মেফেয়ার আর দি নেমস অফ চেন হোটেলস মেনশনড ইন দি প্যাসেজ। এটা হুবহু ওখানে রয়েছে, তোমরা একদম দেখে দেখে লিখে দেবে। অনেক ক্ষেত্রে দেখবে প্রশ্নের শব্দগুলোকে একটু সাজিয়ে দিলেই উত্তর হয়ে যায়, প্রশ্নের শব্দগুলো একটু সাজিয়ে শুধু মূল উত্তরের জায়গাটায় কয়েকটা শব্দ লিখে দিলেই হয়। আমি যেমন এই যে লিখে দিই, দেখো এলগিন, সামিট অ্যান্ড মেফেয়ার, তারপরে বাকি প্রশ্নের শব্দগুলোই লিখে দিয়েছি। দেখো যে এখানে এই যে আর দি নেমস অফ চেন, আর দি নেমস অফ চেন হোটেলস মেনশন ইন দি প্যাসেজ, ঠিক এইভাবে লিখবে। তারপর 3 নম্বর প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ হরাক, মানে হরাকের ফুল ফর্ম কী। এই যে এখানটা রয়েছে, তোমরা এটা দেখলেই বুঝতে পারছি, যে দেখো না, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ কালিম্পং। তাহলে এইটা এরকম লিখে দিলে যে হরাক স্ট্যান্ডস ফর, অর্থাৎ হরাকের ফুল ফর্ম হচ্ছে, এবারে সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে লিখলে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ কালিম্পং, এভাবে লিখে দিলে। এরপর 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো যে হোয়াট ডু দি ট্যুরিস্ট নিড ইন অর্ডার টু স্টে অ্যাট হোমস্টেস। এটা কি দরকার হয় তাদের থাকার জন্য। এই যে দেখো এখানে লেখা আছে যে দি ট্যুরিস্ট নিড, এটা হুবহু যেমন আছে, একেবারে যেমনটি আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, যে আমার যদি এখানে লাইন তুলে হয়ে যায়, তোমরা কেন নিজেরা উত্তর করতে যেয়ে সেইখানটা গোলমাল করবে কেন। তাহলে দি ট্যুরিস্ট নিড এ ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট অর দি লেটেস্ট RT-PCR নেগেটিভ রিপোর্ট টু চেক ইন। আর এই হি সেড এগুলো দেওয়ার দরকার নাই। তাহলে তোমরা সেইভাবে খুব দেখো এরকম লিখে দিলে দি ট্যুরিস্ট নিড এ ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট or the latest RT-PCR নেগেটিভ রিপোর্ট টু চেক ইন টু স্টে অ্যাট হোমস্টেস। এখানে প্রশ্নটা লাস্টের দুটো শব্দের জন্য আমি এইভাবে একটু সাজিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমরা যেখানে উত্তর হবে হুবহু সেখানে তোমরা নিজেরা করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সেখানে লাইন তুলে লিখে দিলেই হবে। এরপর আমরা চলে যাব 593 পেজ নম্বরে। 593 এখানে আছে, দেখো আনসিনটা আছে 593 প্রশ্নগুলো এইখান থেকে শেষ থেকেই আছে। দেখো টিক দি রাইট অ্যান্সার, দি ম্যাচ ওয়াজ প্লেড বিটুইন, এখানে 500, এটা ইন্ডিয়া অ্যান্ড জার্মানি। তাহলে এটা একের সিটা হবে, একের সি এখানে আছে, দেখো ইন্ডিয়া অ্যান্ড জার্মানি, একের সি ইন্ডিয়া অ্যান্ড জার্মানি। তাহলে সেটা তোমরা উত্তরটা লিখলে ইন্ডিয়া অ্যান্ড জার্মানি, ইন্ডিয়া অ্যান্ড জার্মানি। এবারে 2 নম্বরে দেখো বলা আছে দি হুটার ওয়াজ ব্লোন। এবার 2 নম্বরে কি, হুটার ওয়াজ ব্লোন, এই যে 2 নম্বরে সি হবে ফর ব্রোঞ্জ মেডেল, ফর ব্রোঞ্জ মেডেল 2 সি। তারপর 3 দাগে এখানে বলা আছে, দেখো 3 দাগে কি বলা আছে এইটা একটু পড়লি বুঝতে, দি হকি স্টেডিয়াম ওয়াজ সিচুয়েটেড অ্যাট, এটা অবশ্যই এখানে তোমরা পারবে, এটা অ্যাট টোকিও, এখানে এই 3 ডিটা উত্তর হবে অ্যাট টোকিও। তারপরে 4 দেখো 4 এইখানে বলা আছে, প্রশ্নটা ভালো করে দে সেলিব্রেটেড এ রেড লেটার ডে। এইখানে কিন্তু তোমাদের কোন তারিখটা বলা হুবহুব নাই, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে প্যাসেজটাতে আমি একটু তোমাদের দেখাই এই উত্তরটা। এইখানে দেখো প্যাসেজটা রিপোর্টটাতে দেয়া আছে August 6, 2021। তাহলে এইটা সাধারণত এই নিউজ পেপার রিপোর্টটা যেদিনে ঘটনাটা ঘটছে তার পরের দিনে এইটা বেরোচ্ছে, তার মানে 6-এর আগের দিন, তাহলে 5 আগস্ট। এটা অনেকে জানেন, কিন্তু যারা জানেননি বা যাদের জানা নাই তাদের এটা ওইভাবেই ধরে নিতে হবে। অন্যান্য প্যাসেজের ক্ষেত্রেও এরকম বুদ্ধিটা খাটাতে হবে। তাহলে এইটা হবে 5 আগস্ট 2021। ওখানে যেহেতু 6 আগস্ট আছে 2021, তাহলে এইটা করতে হবে 5 আগস্ট 2021। আর যারা জানে তাদের পক্ষে তো আরও সুবিধা, 5 আগস্ট 2021। এবারে 5-এরটা দেখো, দি ম্যাচ ওয়াজ
ওন অন দি স্ট্রেংথ অ্যান্ড এবিলিটি অফ দি, মানে টিম দেওয়া আছে, তোমরা দেখতেই পাবে ওটা প্যাসেজটাতে দেখবে। বিয়ে তাহলে 5-এর বি হলো টিম। তারপর 6-এর দাগে দেখো, দি ম্যান হু উইথ স্টুড, এটা উইথ আর স্টুড দুটো আলাদা নয়, উইথ স্টুড একসঙ্গে, উইথ স্টুড আনরিলেন্টিং প্রেসার টু সি ইন্ডিয়া থ্রু, টু সি ইন্ডিয়া থ্রু ওয়াজ, এবারে এখানে দেখো এটা সৃজিস হবে, পিআর সৃজিস, অর্থাৎ 6-এর বি পিআর সৃজিস, 6-এর বি। এবারে আমরা 3-এর দাগের এখানে যাব, এগুলো টু ফলসে, যেমন টু ফলস তোমাদের করতে বলেছি। তাহলে দেখো, ইন্ডিয়া ফাইনালি এমার্জ দি ভিক্টর আফটার এ ক্লোজ ফট কন্টেস্ট এগেনস্ট জার্মানি। তাহলে এইটা অবশ্যই টি হবে, কারণ শেষ পর্যন্ত জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া, এখানে টি লেখার পরে এই অংশটা আমরা লিখব, ইন্ডিয়া হ্যাড জাস্ট কোয়েলড এ ভ্যালিয়েন্ট চ্যালেঞ্জ ফ্রম জার্মানি টু এমার্জ 5-4 ভিক্টরস। আর আমার লেখার তো প্রয়োজন নাই, তাহলে আমি সেই জন্যই আর বিশেষ কিছু না লিখে একটু ডট 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 দিয়ে এইভাবে সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করলাম, কোটেশন মার্কটা শেষ করলাম। এটা কিন্তু খেয়াল করবে যে আমি এখানে ডট ডট দিয়ে চলে গেলাম, কারণ আমার আর শেষ অংশটা লেখার প্রয়োজন নাই বলে, কারণ এইটা দিলে আমার হয়ে যাচ্ছে উত্তরটা। এরপরে 2 নম্বর এখানে বলা আছে, দেখো, পিআর সৃজিস ওয়াজ দি গোলকিপার অফ জার্মানি। তাহলে এইটা তো ফলস, তোমরা বুঝতেই পারছো, জার্মানির নয়। সেটা কোন অংশটা আমার, এটা অনেক বড় সেন্টেন্স, সেই জন্যই এটা প্রথমের অংশটা না লিখে এখান থেকে লিখলেই হবে যে ওয়ান ম্যান হু উইথস্টুড আনরিলেন্টিং প্রেসার টু সি ইন্ডিয়া থ্রু ওয়াজ পিআর সৃজিস। কারণ নামটা আমার দরকার, না হলে এইটা আমি উত্তরটা মানে সাপোর্ট করতে পারবো না। তারপর উইথ 6.8 সেকেন্ডস লেফট অন দি ক্লক দি 35-year-old গোলকিপার। এবার আমার পুরো যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টটা আমি এইভাবে প্রমাণ করতে পারছি যে এটা ফলস, কারণ এটা ইন্ডিয়ার গোলকিপার। এরপরে বাকি অংশটা আর একটু না লিখে আমি আবার মাঝখানেও, দেখো এটা কীরকম একটা সিস্টেম করলাম, মাঝখানেও অনেকটা অংশ না লিখে টু ডিনাই দি জার্মানস, এরপরে আমি এখানে স্টপ করে দিলাম, টু ডিনাই দি জার্মানস, অর্থাৎ এখানে ফুল স্টপ দিয়ে এই বাক্যটা কমপ্লিট করে দিলাম। তাহলে এইভাবে তোমাদের যে অংশগুলো দ্বারা তোমার উত্তরটা ট্রু না ফলস সাপোর্ট করতে পারবে, সেই অংশগুলো লিখে এইভাবে ছেড়ে মাঝখানে এরকম ডট দিতে পারো। যদি সেন্টেন্সটা পুরোটা না লিখো, বারবার বলছি, সেন্টেন্সটা যদি পুরোটা লেখার দরকার না হয়, আর যদি তোমাদের মনে হয় যে ছোটো সেন্টেন্স কোথায় ছাড়তে হবে, ধরতে হবে, বুঝতে পারছি না, তাহলে পুরো সেন্টেন্সটা জায়গা থাকলে তোমার, আশা করি কোশ্চেনের জায়গা থাকবে, সেইখানে ছোট করে ওরকম সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে লিখবে। আচ্ছা, এখানে কিন্তু 3টে প্রশ্ন থাকার কথা, এখানে একটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেকের কারণে হয়তো অমিট হয়ে গেছে, একটা বাদ পড়ে গেছে। এখানে কিন্তু 2টো রয়েছে, এখানে 3 নম্বরটা নেই। যাই হোক, আমার 3 নম্বরটা না থাকার জন্য আমরা 3 নম্বরে যাচ্ছি না। যদি তোমাদের ফাইনাল কোশ্চেন অবশ্যই থাকবে, চিন্তা নাই। এবারে দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। হাউ ডিড দি মেন সেলিব্রেট এ রেড লেটার ডে ইন ইন্ডিয়ান স্পোর্ট। তাহলে এইটা তোমরা অবশ্যই এইভাবে করবে। কিভাবে করবে না, এখানে দেখো, এই যে আন্ডার ইউটুস আইকনিক ইটস এ বিউটিফুল ডে, এটা হুবহু লাইনটা তোমরা এইভাবে লিখে দাও, তাহলে দেখো পেয়ে যাচ্ছ। এইখানে হুবহু লিখে দিবি, পেয়ে যাচ্ছে। দেখো এই যে কীভাবে সেলিব্রেট করেছিল, দেখো এখানে ইউটিস আইকনিক, এটা ইনকনিক হয়ে গেছে, এটা আইকনিক হবে, মানে এনটা হবে না আর কি, আইকনিক। ইটস এ বিউটিফুল ডে প্লেড আউট ইন দি ব্যাকগ্রাউন্ড অ্যাজ দি মেন ইন ব্লু ব্লেন্ডেড উইথ দি কালার অফ দি টার্ফ ক্রাইং হাগিং ফলিং টু দি গ্রাউন্ড অ্যাজ দে সেলিব্রেটেড এ রেড লেটার ডে ইন ইন্ডিয়ান স্পোর্ট। দেখো এত বড় উত্তরটা অনেক বড়, কিন্তু তোমাদের এটাকে যদি সাজিয়ে লিখতে তোমাদের হয়তো ভুল হয়ে যেতে পারে, হয়তো যদি সেন্টেন্স কনস্ট্রাকশন একটু ভুল হয় তাহলে উত্তরটা ভুল হতে পারে। কিন্তু তোমার যেহেতু হুবহু এই লাইনটা তুলে তোমার উত্তরটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি তো এই প্যাসেজ থেকেই তোমাকে উত্তর লিখতে হবে, তাহলে লাইনটা যেহেতু কমপ্লিট, উত্তরটা হয়ে যাচ্ছে হুবহু লাইন তুলে, তাহলে তুমি সেইভাবেই লিখে দাও। দেখো ইউটুস আইকনিক ইটস এ বিউটিফুল ডে প্লেড আউট ইন দি ব্যাকগ্রাউন্ড as the men in blue blended with the color of the turf, crying, hugging, falling to the ground as they celebrated a red letter day in Indian sport.
এটা তাহলে হুবহু তোমার এরকম অংশটা লিখলেই উত্তর যেহেতু হয়ে যাচ্ছে, তোমার কোনো চিন্তা নেই, তোমার উত্তরটা যত বড়ই মনে হোক না কেন, যে অনেক বড় তার জন্যে নয়, কারণ এই অংশটা লিখতেও হবে, তাহলে তুমি হুবহু লিখতে পারছো, মানে তোমার কোনো চিন্তার ওরকম লাইন তুলে লেখার চেষ্টা করবে যাতে করে ভুল না হয়। এবারে 2 নম্বরে দেখো, এখানে তোমাদের রয়েছে প্রশ্নটা, এখানে প্রশ্নটা খেয়াল করো যে হোয়াই ইজ দি ইয়ার 1928 ইম্পর্টেন্ট ইন দি, এটা এটা ইন হবে, ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান স্পোর্ট। তাহলে এখানেও একটা লাইন রয়েছে দেখো, দি রোমান্স উইথ হকি ডেটস ব্যাক। এবারে এই লাইনটা তো তোমাদের একটু দেখায়, আমি এটা একটু কেমনভাবে লিখলাম তোমাদের লাইনটা দেখো, দি রোমান্স উইথ দি স্পোর্ট, এখানে দি স্পোর্ট মানে কি, এখানে হকি আর কি, সেখানে আমি এখানটা দি স্পোর্ট মানে কোন স্পোর্ট সেটা বোঝানোর জন্য আমি এখানে হকি কথাটা লিখে দিয়ে বাকি যা আছে সেম টু সেম লিখে দিচ্ছি, আমার তো উত্তর কমপ্লিট হয়ে যাচ্ছে এবং উত্তর হচ্ছে, তাহলে আমি আর নিজে থেকে আলাদা করে আমার তো কনস্ট্রাকশানে কিছু প্রয়োজন নেই, তাহলে এরকম হুবহু লাইন তুলে আমার উত্তর হয়ে যাচ্ছে। তাহলে সেরকমভাবেই দেখো লিখেছি, দি রোমান্স উইথ হকি ডেটস ব্যাক টু 1928 when India won their first Olympic gold in Amsterdam। এবার হুবহু হয়ে যাচ্ছে, তাহলে আমার এরকম আর লেখার প্রয়োজন কিছু নাই, আমি এখান থেকে সেন্টেন্স তুলি লিখে দিতে পারছি। এরপরে দেখো পরের প্রশ্নের উত্তরটা দেখো, খেয়াল করো, হাউ ওয়াজ দি লাস্ট মিনিট ফুল অফ ড্রামা। এটাও দেখো তোমার হুবহু হয়ে যাচ্ছে এবং সেই জন্য এটা লিখতেও হবে, এখানে অনেকটা লিখতে হবে এবং সেই অনেকটা লেখা তোমার কোনো চিন্তা নাই, কারণ এটা তুমি দেখে দেখে লিখবে, এখানটা পুরো লিখে দেবে। দি লাস্ট মিনিট ওয়াজ ফুল অফ ড্রামা অ্যান্ড টেকনোলজি প্লেড ইটস পার্ট অ্যাজ ওয়েল, এটা এটা দুটো এল হবে, উইথ দি ক্লক নট টিকিং অ্যান্ড দি টেলিভিশন সিনস ব্রিফলি ডিক্লেয়ারিং জার্মানি অ্যাজ উইনার্স, বাট দি মাইনর গ্লিচেস ডিড নাথিং টু ডাইলিউট ইন্ডিয়াস উইন অর ড্যাম্পেন দেয়ার পিরিয়ডস। তাহলে দেখো কীভাবে সেলিব্রেট করেছিল, এটা হুবহু এইখানে লাস্ট মিনিটের ড্রামাটা কীরকম ছিল সেটা হুবহু তোমার এরকম একদম দেখে দেখে লিখে দাও। আমি একদম একদম দেখে দেখে লিখেছি যাতে করে তোমাদের উত্তরটা সম্পূর্ণ হয়। তাহলে দেখো, দি লাস্ট মিনিট ওয়াজ ফুল অফ ড্রামা অ্যান্ড টেকনোলজি প্লেড ইটস পার্ট অ্যাজ ওয়েল, with the clock not ticking and the television scenes briefly declaring Germany as winners, but the minor glitches did nothing to dilute India's win or dampen their periods। তাহলে তোমার এখান থেকে হুবহু লাইন তুলে লেখা আছে, তোমার কোনো মানে চিন্তার কিছু নাই, তুমি একবারে দেখে দেখে ওইভাবে লিখবে এবং তোমার সঠিক উত্তর হচ্ছে। তারপরে 4 নম্বরটা দেখো, এখানে দেখো, হাউ ডিড পিয়ার শ্রীজেশ উইথস্ট্যান্ড আনরিলেন্টিং প্রেসার। তাহলে আনরিলেন্টিং প্রেসার এইটা দেখো এইখানে রয়েছে হুবহু, এই যে দেখো, হোয়াইল দি ম্যাচ ওয়াজ ওয়ান ওভার দি স্ট্রেংথ অ্যান্ড এবিলিটি অফ দি টিম, ওয়ান ম্যান হু উইথস্টুড আনরিলেন্টিং প্রেসার টু সি ইন্ডিয়া থ্রু ওয়াজ পিয়ার শ্রীজেশ। তাহলে এই এইখানটাকে আমি একটু সাজিয়ে দিলাম কিভাবে দেখো, একটু প্রশ্ন শব্দগুলো দিয়ে, যে পিয়ার শ্রীজেশ উইথস্টুড মানে পাস্ট টেন্সের জন্য আমি এটা উইথস্টুড বললাম, উইথস্টুড আনরিলেন্টিং প্রেসার টু সি ইন্ডিয়া থ্রু, দিয়ে এরপরে যা আছে একবার হুবহু লিখে দিচ্ছে, এই যে উইথ 6.8 সেকেন্ডস লেফট অন দি ক্লক দি 35, একদম যা আছে তোমার দেখো, উইথ 6.8 seconds left on the clock the 35-year-old goalkeeper came up with the save of his career to deny the Germans an equalizer which could have taken the match to the shootout। তাহলে এইরকমভাবে তুমি উত্তর লেখার চেষ্টা করবে, একদম হুবহু, কোনো তোমাদের টেনশনের কিছু নাই, উত্তর যত বড়ই হোক তোমাকে দেখে দেখে লিখবে। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব 912 পেজে। 912 পেজ, যেটা তোমাদের মনে হতে পারে যে এত দূরে কেন, কিন্তু আমি এগুলো অধিকাংশ ইম্পর্টেন্টগুলো করেছি যাতে করে তোমাদের এর থেকে কমন পেয়ে যাওয়ার চান্স থাকতে পারে, প্যাসেজটা হয়তো কমন পেয়ে যাওয়ার চান্স থাকতে পারে, প্রশ্নগুলো হুবহু নাও পেতে পারো, তবে এইরকমভাবে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই কমন পাবে।
বা তোমাদের কিন্তু সহজে আনসিন করতে হবে। আনসিন নিয়ে মোটেই তোমরা, আমি এতগুলো যে প্যাসেজ করে দিলাম তোমরা দেখো, আনসিন নিয়ে মোটেই কিন্তু ভয় খাওয়ার কিছু নাই, এবং কত সোজা ব্যাপার, কত সোজা বিষয়। দেখে প্যাসেজটা দেখে দেখলে প্যাসেজের প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদের কাছে কঠিন হয় সবচেয়ে প্যাসেজের প্রশ্নগুলো উত্তরগুলো লেখা, কিন্তু সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কেমনভাবে লাইনগুলো বা সেন্টেন্সগুলো বা বাক্যগুলো তুলে উত্তর লেখা না মানে প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম, যে কিভাবে তোমরা ওখান থেকে লাইনগুলো তুলে বা সেন্টেন্সগুলো হুবহুব তুলে তোমরা লিখে দিতে পারছো। তোমাদের নিজেদের কনস্ট্রাকশন বিশেষ করার প্রয়োজন হচ্ছে না, এবং হুবহুব লাইন তুলেই উত্তর হয়ে যাচ্ছে, এবং তাতে কিন্তু ফুল মার্কস পাবে, কোনো ভুল হবে না, নিশ্চিন্তে তোমরা উত্তর করবে, ওইভাবেই উত্তরগুলো করার চেষ্টা করবে, যেক্ষেত্রে তোমাদের কোনো কিছু মানে আলাদা করে নিজেদের সেন্টেন্স বা শব্দ ব্যবহার করার দরকার হচ্ছে না, সেন্টেন্সে শব্দ ব্যবহার করেই তোমরা লিখতে পারছো। আর যেক্ষেত্রে কিছু দরকার হবে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে প্রশ্নের শব্দগুলোকে কাজে লাগিয়ে উত্তরগুলো করার। তাহলে এবারে এই ক্ষেত্রে দেখো এই আনসিনটাও খুব ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে। এবারে দেখো এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, করোনা ভাইরাস ওয়াজ, দেখো ভালো করে, করোনা ভাইরাস ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড অ্যামাং হোমোসেপিয়েন্স ইন দি ডিকেড অফ, উত্তরটা হবে সি এরটা, 1 C 1960। তারপরে দেখো 2 দাগে রয়েছে কি না, অ্যাট প্রেজেন্ট দি টোটাল নাম্বার অফ আইডেন্টিফাইড করোনা ভাইরাস স্ট্রেনস অ্যামাউন্ট টু বি, এখানে অবশ্যই এটা করতে হবে মোর দ্যান 100, মানে 2-এর ডিটা করবে মোর দ্যান 100, 2-এর ডি মোর দ্যান 100 দিয়ে এরকম টিকমার্ক থাকবে। 3-এরটা আবার বলছি যে ওয়ান্স ইনফেক্টেড, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, আমি একবার বলেছি তবু আবার বলছি, যে উত্তরটি হবে তারই বক্সে টিকমার্ক দেবে, বাকিগুলি বক্সে কিন্তু করবে না, কিছু করবে না, সেগুলি সব ফাঁকা থাকবে, কিছু করবে না। বারবার বলছি, যে উত্তরটি হবে তারই বক্সে টিকমার্ক দেবে, বাকিগুলি ক্রস দেবে না বা অন্য কিছু করবে না। তারপরে দেখো এখানে 3-এরটা আবার বলছি দেখো, ওয়ান্স ইনফেক্টেড কোভিড-19 সিমটমস মাই মে, এটাই তো মাই হবে না, মে অ্যাপিয়ার ইন হিউম্যানস এনিহোয়ার বিটুইন, এটা 2 to 14 days, 2 to 14 days, 3-এর ডি করতে হবে এখানে। 3-এর ডিটা ওয়ান্স ইনফেক্টেড কোভিড-19 সিমটমস মে অ্যাপিয়ার, এটা মাই নয়, মে অ্যাপিয়ার ইন হিউম্যানস এনিহোয়ার বিটুইন, এখানে 2 to 14 days হবে ডিএরটা। এরপরে দেখো 4-এরটা দেখো উত্তরটা, ইন হিউম্যানস করোনা ভাইরাস টিপিক্যালি অ্যাফেক্টস, করোনা ভাইরাস টিপিক্যালি অ্যাফেক্টস, এবারে 4-এরটা কী উত্তর করবে না, দি রেসপিরেটরি সিস্টেম, 4-এরটা হবে 4-এর বি, দি রেসপিরেটরি সিস্টেম। এর 5-এর দাগে দেখো কি বলা আছে, দি টার্ম করোনা ডিরাইভস ইটস মিনিং ফ্রম চায়না, ইন্ডিয়া, ইংল্যান্ড, ইটালি, এইটা বারবার বলছি শুনো, এটা অ্যাকচুয়ালি এইখানে একটা লাইন আছে দেখো, এই লাইনটা এই যে করোনা মিন্স ক্রাউন অর হ্যালো ইন দি ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু ল্যাটিন টার্মটা এখানে কোথাও দেয়া নেই, এটা অ্যাকচুয়ালি যে ইটালি হয়েছে এটা হয়তো ল্যাটিন হতে পারতো। তো যাই হোক, আমি এটা তোমাদের সম্ভাব্য করে এখানে ডি এর দাগে এটা ল্যাটিন বলে লিখে দিয়েছি, এটা ইটালি হবে না, এটা ল্যাটিন হবে। তো আমি সেইভাবেই এটা করে উত্তরটা করেছি, এটা হয়তো কোনো কিছু মিস্টেক থাকলেও থাকতে পারে, সেটা এইভাবে ল্যাটিন হওয়ারই কথা, এইভাবে করা আছে। তারপরে 6-এর দাগে দেখুন, দি এবাব মেনশনড প্যাসেজ ইজ অ্যান এসে এডিটোরিয়াল নিউজ পেপার আর্টিকেল বুঝছে। তবে এইখানে দেখো অবশ্যই তো তোমার এইটা দেখে কি মনে হচ্ছে নিউজ পেপার আর্টিকেল, তাহলে এইটা এই অংশটা দেখে যাও, অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দি টাইমস অফ ইন্ডিয়া ডেটেড 20th August 2020, তাহলে এটা অবশ্যই নিউজ পেপার আর্টিকেল, তাহলে এটা কোথাও প্যাসেজে আলাদা করে কিছু নয়, ওইখানটায় রয়েছে, তাহলে নিউজ পেপার আর্টিকেল বলে মানে 6-এ সি উত্তর করলে। এবারে তোমাদের টু ফলসগুলো দেখো, খুব সোজা এগুলো দেখো, করোনা মিন্স হ্যালো ইন ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই টি হচ্ছে, কারণ এটা দেখলেই তোমরা বুঝতে পারবে, এটা একদম প্রথমে আমি লাইনটা তোমাদেরকে একটু আগে দেখালাম এরকম। তাহলে হুবহুব সেন্টেন্সটা লেখার জন্য আমি একবারে কোথাও কিছু মানে কোনো ডট দেওয়া এসব বা এরকম ডট ডট দেওয়া বা ডট ডট দিয়ে ছাড়া এসব কিছু করিনি, দেখো হুবহু লিখে দিয়েছি সিঙ্গেল ইনভার্টার কমা ব্যবহার করে, করোনা মিন্স ক্রাউন অর হ্যালো ইন দি ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, টি লিখে এইভাবে লিখলাম। তারপর 2 নম্বরে কী বলছে দেখো, যে মেজরিটি অফ করোনা ভাইরাসেস আর ফাউন্ড ইন অ্যানিম্যালস, এটাও ভীষণ মানে সত্যি, ওখানে দেয়া আছে লাইনটা এইভাবে, আমি লাইনটা তোমাদের দেখাচ্ছি না, ওটা খুঁজলেই পাবে, দেখবে। সবসময় বলছি যে
প্রশ্নে যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলো প্যাসেজের কোথায় আছে দেখো, কোন লাইনটা বা কোন সেন্টেন্সটা, সেইখানটাতেই তোমাদের উত্তরটা থাকবে। তাতে মাল্টিপল চয়েস হোক বা ট্রু ফলস হোক বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনই হোক। আবার বলছি যে এইখানে প্রশ্নে যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলো প্যাসেজের কোথায় রয়েছে সেটি খুঁজে দেখো, সেই লাইনটা বা সেই বাক্য মানে সেন্টেন্সটিতে অবশ্যই থাকবে, তার বা তার আগের পরের সেন্টেন্সটাতেও কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তাহলে আমাদের 2 নম্বরে এটা অবশ্যই টি করতে হবে, ট্রু। এবার এটা ওইখানটা আছে দেখো, এই শব্দগুলো তোমার প্যাসেজের মধ্যে পাবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার আর হান্ড্রেডস অফ করোনা ভাইরাসেস মোস্ট অফ হুইচ সার্কুলেট অ্যামাং অ্যানিম্যালস। এবারে ওখানে অ্যানিম্যালসের মধ্যে কয়েকটা আরও অ্যানিম্যালের নাম দেওয়া আছে, সেটা আমার আর লেখার দরকার নেই, অ্যানিম্যালস হলে আমার উত্তরটা সাপোর্ট করা হয়ে যাচ্ছে। দিয়ে একটু ডট ডট দিয়ে ছেড়ে দিয়ে আমি কোড সিঙ্গেল কোডে বানানটা শেষ করলাম। তাহলে এরকম তোমরা বুদ্ধিগুলো করবে যেরকম আমি বলেছি। তাহলে তারপর 3 নম্বরে দেখো, এটাও টি হবে, নোভেল করোনা ভাইরাস ডিফার্স ফ্রম দি আর্লিয়েস্ট করোনা ভাইরাসেস ফাউন্ড ইন হিউম্যান বিং। এটা এখানে হুবহু লাইনটা আছে দেখবে, তাহলে এটা টি হবে। কী জন্যে না দেখো এরকম লাইনটা রয়েছে, দি নোভেল করোনা ভাইরাস যেটা বলছে SARS-CoV-2 ইজ এ নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস দ্যাট হ্যাজ নট বিন প্রিভিয়াসলি আইডেন্টিফাইড। তার মানে তাহলে ডিফার করছে, যেটা আগে এটা শনাক্ত করা যায়নি ইন হিউম্যানস, মনুষ্য জীবের মধ্যে বা মানুষের মধ্যে। তাহলে এইটা টি হবে, সেই জন্য এই লাইনটা এই সেন্টেন্সটা হুবহু আমরা ওখান থেকে তুলে দেবো, কোট করে দেবো, কারণ আমি সেন্টেন্সটা আমি কোথাও বাদ দেওয়ার প্রয়োজন নাই, এরকমভাবে লিখবে। এবারে 3 সি এর দাগে কীভাবে অ্যান্সারগুলো লিখবে দেখো, হোয়াই আর দি করোনা ভাইরাস নেমড সো, কেন এরকম নেম করা আছে। এখানে এই যে হুবহু যে আমি তোমাদেরকে যেমন শিখিয়েছি, এদের প্রথমেই দেখো এরকম লাইনটা পেয়ে যাবে যে করোনা ভাইরাসেস আর এ ব্রড ফ্যামিলি অফ ভাইরাসেস অ্যান্ড আর নেমড সো বিকজ অফ দি ক্রাউন লাইক স্পাইক্স অন দেয়ার সারফেস। তাহলে এটা তোমাদের এরকম কোনো কিছু আর নিজেদের কনস্ট্রাকশনের প্রয়োজন নাই, তো তোমাদের এরকম হুবহু লাইনটি তুলে লিখে দাও। তাহলে দেখো আমি সেইভাবে লিখছি যে করোনা ভাইরাসেস আর এ ব্রড ফ্যামিলি অফ ভাইরাসেস অ্যান্ড আর নেমড সো বিকজ অফ দি ক্রাউন লাইক স্পাইক্স অন দেয়ার সারফেস। তাহলে এরকমভাবে লিখে দিতে পারো, মানে তোমাদের কোনো কিছুই মানে উত্তর বড় না ছোটো টেনশনে কিছু নাই, এবং তোমাদের ভুল হওয়ার মোটেই সম্ভাবনা নাই। তারপরে দেখো, হাউ ডু করোনা ভাইরাসেস অ্যাফেক্ট হিউম্যানস, কীভাবে করে না এইখানে দেখো আবার হুবহু লাইন আছে, এইখানে দেখো করোনা ভাইরাসেস, এই যে লাইনটা, দি ভাইরাস টিপিক্যালি, এটা দি ভাইরাস না বলে করোনা ভাইরাসেস বলছি, বা করোনা ভাইরাস করো, দি ভাইরাসের জায়গায় করোনা ভাইরাস দিয়ে এবার এখানে লাইনটা দেখো, লিডস টু যে অ্যান আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন in humans and can cause illness ranging from the common cold to disease such as এটা মার্স, আর এখানে সংক্ষেপে সার্স এরকম করে দাও। দেখো হুবহু লাইনটাই আমি সেইভাবে লিখে দিচ্ছি। দেখো করোনা ভাইরাস টিপিক্যালি লিডস টু অ্যান আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইন হিউম্যানস অ্যান্ড ক্যান কজ ইলনেস রেঞ্জিং ফ্রম দি কমন কোল্ড টু ডিজিজেস সাচ অ্যাজ মার্স অ্যান্ড সার্স। দেখো ওইভাবেই লাইন তুলে লিখছি, এবং কত উত্তরগুলো লেখা সোজা। দেখো তোমাদের আনসিন নিয়ে অযথা মোটেই ভয় খাওয়ার কিছু নাই, তোমরা এইভাবেই উত্তরগুলো করতে পারবে। তারপরে আবার পরের দাগের প্রশ্নটা দেখো, এখানে 3 নম্বর প্রশ্নটা কি বলেছে না, হোয়াট আর দি সিমটমস অফ করোনা ভাইরাস ডিজিজ। তো এখানে লাইনটা তো হুবহু রয়েছে, এই তো সাম অফ দি সিমটমস, এই যে এখানে দেখো রয়েছে যে সাম অফ দি সিমটমস, এই যে সাম অফ দি মোস্ট কমন সিমটমস অফ করোনা ভাইরাস ডিজিজ যেটা বলে কোভিড-19 ইনক্লুড ড্রাই কাফ, শর্টনেস অফ ব্রিথ অ্যান্ড ফিভার। তাহলে এইটা হুবহু তোমাদের লিখে তোমাদের কোনো কিছুই পরিবর্তন করার দরকার নাই। সাম অফ দি মোস্ট কমন সিমটমস, সাম অফ দি মোস্ট কমন সিমটমস অফ করোনা ভাইরাস ডিজিজ যেটা বলছে কোভিড-19, এই যে ইনক্লুড ড্রাই কাফ, শর্টনেস অফ ব্রিথ অ্যান্ড ফিভার। তাহলে একবারে এরকম সেম টু সেম রয়েছে, তোমরা সেম টু সেম এরকম দেখে দেখে লিখে দিলে। 4 নম্বরের উত্তরটা ওটাও সোজা, তোমরা দেখে দেখে লিখবে। এখানে কি বলেছে দেখো যে হোয়াট ইজ দি নিউ অ্যাবাউট দিস SARS-CoV-2, এটা নূতনত্ব কী, যে এইখানে লাইনটা রয়েছে দেখো হুবহু, যে এ দেখো দি নোভেল করোনা ভাইরাস অর্থাৎ SARS-CoV-2 ইজ এ নিউ স্ট্রেন
অফ করোনা ভাইরাস দ্যাট হ্যাজ নট বিন প্রিভিয়াসলি আইডেন্টিফাইড ইন হিউম্যানস। তাহলে এটা নতুনত্ব কি না, দ্যাট হ্যাজ নট বিন প্রিভিয়াসলি আইডেন্টিফাইড ইন হিউম্যানস। তাহলে এইটা হুবহু লিখে দাও যে দি নোভেল করোনা ভাইরাস যেটা SARS-CoV-2 ইজ এ নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস, দ্যাট হ্যাজ নট বিন প্রিভিয়াসলি আইডেন্টিফাইড ইন হিউম্যানস। তাহলে তোমরা এইভাবে উত্তরগুলো একদম হুবহু লিখে করবে। তাহলে তোমাদের এরপরের দেখো পেজ আমরা চলে যাচ্ছি 920-তে চলে যাচ্ছি, সরাসরি 920-তে। কারণ এর মানে পেজটা 920 হলেও তোমাদের অ্যাকচুয়ালি ওটা 918 সূচিপত্রে পাবে। তাহলে 920-তে তোমাদের আনসিনটা রয়েছে। এবারে এই আনসিনটা দেখো, এটা তোমরা এই নীরজ চোপড়া এই নিয়ে তোমরা একটা প্যাসেজ অলরেডি করেছো তুমি, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বলে আর একটা এই নিয়ে প্যাসেজ আমি একটা করলাম, এটা 920 পেজে রয়েছে। তাহলে প্রশ্নগুলো সরাসরি দেখো, এই প্রশ্নগুলো একবার বুঝেছো মানে উত্তরগুলো পেয়েছো, এখানেও একটু অন্য টাইপের প্রশ্নগুলো রয়েছে। দেখো প্রথমে দেখো যে নীরজ চোপড়া ইজ, এবার নীরজ চোপড়া ইসে 23 ইয়ার ওল্ড, মানে একের সি উত্তর হবে 23 ইয়ার ওল্ড, তোমার প্যাসেজটা পড়লেই পাবে। তারপরে 2-এর দাগে রয়েছে দেখো যে অভিনব বিন্দ্রা ওন গোল্ড ইন অলিম্পিক্স ইন, এটা 2000, এই এখানে দেখো 2008। তারপরে 3-এর দাগে দেখো, 3-এর দাগে কী রয়েছে, নীরজ চোপড়া ডেডিকেটেড হিজ উইন টু, এটা মিলখা সিং, তাহলে এই 3-এর ডি করলে মিলখা সিং। তারপরে 4-এর দাগে দেখো, 4-এর দাগে খুব সোজা, এটা দেখলেই পাবে যে 4-এ কী বলেছে না অলিম্পিক্স 2020 টুক প্লেস ইন, কোথায় না টোকিওতে, তাহলে 4-এর ডি টোকিওতে হয়েছে। তারপরে দেখো 5-এরটা দেখো, 5-এর কী বলা আছে খুব সোজা যে এইখানে দেখো 5-এর বলছে প্রায়র টু অলিম্পিক্স 2020 নীরজ চোপড়া হ্যাজ ওন গোল্ড মেডেলস ইন, এখানে 3 মেজর এক্সটেন্টস করতে হবে। এই যে লাস্ট এখানে তোমাদের রয়েছে, এগুলো দেখতে পাবে 3 মেজর এক্সটেন্টস, মানে 5-এর বি করলে 3 মেজর এক্সটেন্টস। তারপর 6-এরটা দেখো নীরজ চোপড়া কম্পিটেড ইন, তোমরা জানো সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড এই ক্ষেত্রে প্রতিযোগিতা করছিল, তাহলে 6-এর বি করলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড। এবারে আমরা আবার সেই টিএফে যাব এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখব। নীরজ চোপড়া বিলং টু দি স্টেট অফ হিমাচল প্রদেশ, এটা অবশ্যই জানো হরিয়ানার, যে সেই জন্য এটা ফলস। তাহলে আমার যত বড়ই এখানটা হোক, মানে আমি তার বেশি লেখার আমার প্রয়োজন নাই, কারণ সেই জন্যই তবুই তোমাদেরকে বলে দিচ্ছি যে এইখানে যতটুকু লিখলি হয়ে যাচ্ছে। মানে এখানে আছে দেখো যে চোপড়া দি মাস্কুলার 23 ইয়ার ওল্ড ফ্রম হরিয়ানা, আমার এখানে এই লাইনটা পরে আরও অনেকটা রয়েছে সেন্টেন্সটা, কিন্তু আমার এটা লেখার প্রয়োজন নাই, সেই জন্যই এইখানে যতটুকু লিখলে আমার হয়ে যাচ্ছে আমি সেইটুকু লিখে এরপর ছেড়ে দিচ্ছি, দিয়ে এরপর সিঙ্গেল ইনভার্টেড কমা, কারণ আমি এখানে হরিয়ানা পেয়ে যাচ্ছে, হিমাচল প্রদেশ নয়, তাহলে আমার উত্তরে এর সপক্ষে এটা ফলস যে তার প্রমাণ হয়ে যাচ্ছে। তারপর 2 নম্বরে রয়েছে দেখো, 2 নম্বরে কী বলছে যে চোপড়া ওয়াস ইন পর্তুগাল অ্যাট দি টাইম অফ মিলখা সিংস ডেথ, এটা তো মানে ভীষণ সোজা। এই যে এইখানে দেখো একটা লাইন রয়েছে যে পর্তুগাল, এইখানে কথাটা রয়েছে দেখো যে মিলখা সিং, এখানে লাইনটা তোমরা এখানে দেখলেই পাবে, দেখো যে এইখানে লাইনটাতে উই ওয়ার ইন পর্তুগাল, এখানে দেখো রয়েছে হোয়েন আই গড নিউজ অফ মিলখা সিংস ডেথ চোপড়া সেড। তাহলে এই অংশটা তোমরা হুবহু এরকম লাগিয়ে দিলে, তাহলে এটা অবশ্যই ট্রু হবে, মানে টি লিখলে ট্রু হলো। টি লেখার পরে উই ওয়ার ইন পর্তুগাল হোয়েন আই গড নিউজ, এই যে এখানে ডবল কোটেশন আছে, কারণ এখানে কোটেশনটা ওটা নীরজ চোপড়া বলছে সেরকমভাবে ডবল দেওয়া আছে, তাই এভাবেই করা আছে যে উই ওয়ার ইন পর্তুগাল হোয়েন আই গড নিউজ অফ মিলখা সিংস ডেথ অন জুন 18 চোপড়া সেড। তাহলে এইভাবে ওটা রয়েছে হুবহু লাইনটা, আমরা এইভাবেই লিখে দিলাম। তারপর 3 নম্বরে দেখো, 3 নম্বরে কী রয়েছে প্রশ্নটা দেখো ভালো করে, যে পিটি উষা ওন এ গোল্ড মেডেল ইন লস অ্যাঞ্জেলস 1984, এটা ফলস, কারণ এখানে সে একটুকের জন্য হাতছাড়া হয়েছিল 1984 লস অ্যাঞ্জেলসে, তাহলে সেই জন্য এইটা আমরা এখানে লাইনটা পেয়ে যাবে, দেখবে অ্যাট দি
1984 লস অ্যাঞ্জেলস গেমস, পিটি উষা মিসড আউট অন এ মেডেল ইন দি 400 মিটার হার্ডেলস। এরপর আরও অংশটা রয়েছে, আমার আর লেখার দরকার নেই, কারণ এইখানটাতেই আমি পেয়ে যাচ্ছি, উত্তরটা আমার সাপোর্ট হয়ে যাচ্ছে, সেই জন্যই এই অংশটা লিখে এরকম ডট ডট দিয়ে তোমরা ছেড়ে দিলে। এবারে 3 সি আমার এই প্রশ্নগুলো দেবো। এটা খুবই প্রথম প্রশ্নটা দেখো, এটা কিন্তু একেবারেই সোজা, যে হুম ডিড নীরজ চোপড়া ডিফিট টু উইন এ গোল্ড মেডেল ইন টোকিও 2020। এইখানে আছে দেখো, এ চোপড়া আপস্টেজড দি মাইটি জার্মানস জোহেনেস ভেটার অ্যান্ড জুলিয়ান ওয়েবার টু পুট আউট ইন্ডিয়াস নেম অন দি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ম্যাপ। তাহলে ওইটাকে আমি একটু এই কথাটা একটু সাজিয়ে দিলাম প্রশ্নের শব্দগুলো দিয়ে, যে ইন টোকিও 2020 নীরজ চোপড়া ডিফিটেড দি মাইটি জার্মানস জোহেনেস ভেটার অ্যান্ড জুলিয়ান ওয়েবার টু উইন এ গোল্ড মেডেল। যা রয়েছে ওইটা কি আর একটু সামান্য সাজিয়ে দিলাম, দিয়ে এইভাবে লিখে দিলাম প্রশ্নের শব্দগুলোকে কাজে লাগিয়ে। তারপরে 2 নম্বরে দেখো, এই প্রশ্নটার উত্তরটাও সোজা দেখো, হাউ ডিড চোপড়া রিয়্যাক্ট হোয়েন হি ওন দি গোল্ড মেডেল। এবার এইখানটায় এই উত্তরটাকে একটুকু তোমরা সাজিয়ে নিলে ভালো হয়। এইখানে একটা লাইন আছে দেখো, যে এইখানে লাইনটা পাবে, হোয়াট ইট গট ওয়াজ অ্যান আই স্কুল চোপড়া লিফটিং বোথ হিজ আর্মস ইন দি এয়ার স্মাইলিং ননচ্যালেন্টলি অ্যাজ ইফ হি হ্যাড ডান নাথিং মোর দ্যান হোয়াট হি ওয়াজ মিন টু ডু। এটাকে সামান্য আমি একটু সাজিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এইভাবে, যে হোয়েন নীরজ চোপড়া মানে প্রশ্নের শব্দগুলো কি, আমি নিজে থেকে নিজের ভাষা বিশেষ কিছু লাগাইনি। হোয়েন নীরজ চোপড়া ওন দি গোল্ড মেডেল he just lifted both his arms in the air smiling nonchalantly as if he had done nothing more than what he was meant to do। ভালো করে খেয়াল করো, যে when নীরজ চোপড়া won the gold medal he just lifted both his arms in the air smiling nonchalantly as if he had done nothing more than what he was meant to do। এরপর 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা এখানে কী রয়েছে, ইন হুইচ মেজর ইভেন্টস হ্যাজ চোপড়া ওন দি গোল্ড মেডেলস। এইখানে দেখো, এবার এই যে কোথায় রয়েছে পরপর কী কী মেডেল, কোন কোন ইভেন্টগুলো, 2016 এই যে জুনিয়র চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড জুনিয়র, তারপরে যে 2017, এটা মানে হুবহু এই লাইনগুলো দেখো লিখে দিচ্ছে, এবং একদম সেম টু সেম কীভাবে লাইনগুলো করা আছে দেখো। দেখো চোপড়া নাও হ্যাজ দি ট্র্যাক রেকর্ড, এইখানে দেখো এই যে হি নাও হ্যাজ হচ্ছে, হিটার জায়গায় আমি শুধু চোপড়া, মানে একবার তো নাউন না ব্যবহার করলে প্রোনাউন করা যাবে না, দিয়ে দেখো একদম সেম টু সেম লিখে দিয়েছি কীভাবে, যে চোপড়া নাও হ্যাজ দি ট্র্যাক রেকর্ড অফ হ্যাভিং ওন গোল্ড মেডেল অ্যাট এভরি মেজর ইভেন্ট হি হ্যাজ কম্পিটেড ইন দি 2016 ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপস, the 2017 Asian Championship and the 2018 কমনওয়েলথ অ্যান্ড এশিয়ান গেমস। একদম হুবহু এরকম লাইনগুলো রয়েছে, মাঝখানে একটু এই অংশটা রয়েছে, হোয়ার হি ফার্স্ট অ্যানাউন্সড হিমসেলফ উইথ এ 86.48 মিটার থ্রো। এইটুকু আমার লেখার দরকার নেই, কারণ এটা কী কী ক্ষেত্রে সে গোল্ড পেয়েছিল সেগুলো আমি লিখছি, মানে সেগুলোকে ওই অংশটাকে একটু সামান্য মাঝখানে বাদ দিয়ে আমরা যা আছে এমন মানে সমস্ত শব্দগুলো ঠিক সেইভাবে সাজিয়ে সাজিয়ে লিখেছি। যাই হোক, তোমাদের এই পুরো টেস্ট পেপারটার মধ্যে মোস্ট যে 6টা ইম্পর্ট্যান্ট আনসিন প্যাসেজ আছে তার একদম সমস্ত উত্তর সহ আমি করে দিলাম। যাই হোক, তোমাদের আশা করি অসুবিধা কিছু হবে না। এইভাবে আনসিনগুলো মেন তোমাদের জানতে হবে, আনসিন কীভাবে করতে হয়। আনসিন নিয়ে অযথা ভয় খাওয়ার মোটেই কিছু নাই, শুধুমাত্র আনসিন করার তোমাদের প্রসেস এবং উত্তর সহ কীভাবে আনসিন করা যায় আমি সেইভাবে দেখা দেবো, এবং সহজভাবে প্যাসেজের সমস্ত শব্দ লাইনকে কাজে লাগিয়ে কীভাবে সহজভাবে করা যায় সেইভাবেই করলাম। তোমরা আরও আনসিন প্র্যাকটিস করো, তার সঙ্গে এই যেগুলো আমি করে দিলাম তোমাদের এগুলো একটু খেয়াল করে আরও আনসিন প্যাসেজ প্র্যাকটিস করো। আশা করা যায় তোমাদের আনসিনে কিছু অসুবিধা হবে না। যাই হোক, তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।